কালকের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করেছি যে মেয়ে হওয়ার যে কত রকম জ্বালা, কত রকম কথা মানে শুনতে হয়। তো একটা কথা বলি, আমার যখন মেয়ে হবে তখন কিন্তু আমি জানতাম, মানে মেয়ে হওয়ার আগে আমার যে মেয়ে হবে এটা তো আইনত দণ্ডনীয়, কিন্তু আমি জেনে গিয়েছিলাম ডক্টরের মাধ্যমে। মানে আমি তো তখন রাজস্থানে ছিলাম, মানে আমার বিয়ের পরপরই আমার হাজব্যান্ড আমাকে নিয়ে গেছিলো। মানে পরপরও না, তাও 1 বছর পর আমি গিয়েছিলাম, অনেক যুদ্ধ লড়াই করে। কারণ হাজব্যান্ড চেয়েছিল আমি বিয়ের পর মানে ওদের বাড়িতেই থাকি, ও ছুটিতে আসবে যাবে, যা হয় একটা মানে মধ্যবিত্ত ঘরের বউরা। তো সেরকমটা ভেবেছিল, কিন্তু আমি প্রচুর কান্নাকাটি, নিয়ে যাও নিয়ে যাও, আর না নিয়ে গেলে আমি বেবি নেব না, মানে এরকম কিন্তু আমি তখন খুব বলেছিলাম ওকে। যাই হোক, শেষমেশ আমার হাজব্যান্ড আমাকে নিয়ে গিয়েছিল। আর আজকে দেখেছো আমি আবার মাথায় তেল দিচ্ছি। মাথায় যে নারকেল তেল না দিয়ে দিয়ে আমার চুল একদম খারাপ করে ফেলেছি নিজেই। মানে এই বুড়ো বয়সে এসেও চুলের যত্ন তো একটুও নিই না। তো ভাবলাম যে না, মানে সপ্তাহে এখন অন্তত আমি 2 দিন দেবো, দিলে চুল পড়া মানে ভীষণভাবে চুল পড়ছে। এই চুল পড়াটা কিন্তু কিছুটা হলেও কন্ট্রোল হবে। ধরো সপ্তাহে 2 যদি তেল লাগাই, তাহলে আস্তে আস্তে আবার কিন্তু একটু চুল পড়া কমবে। আর মেয়ে সামনে আসলে আমি কিন্তু আবার বানাবো, ওই একটা বানাই না বাড়িতে যে তেল, সেই তেলটা মা মেয়ে দুজনেই তখন দেবো। আর বন্ধুরা, আমাকে তো ওখানকার ডক্টর বলে দিয়েছিল, মানে আমাদের ডিফেন্সের যে ডক্টর আছে তারা না ওই রিপোর্ট দেখে বলে ফেলেছিল ভুল করে একবার যে আমার মেয়ে হবে, মানে গার্ল বেবি, সে কথাটা। তো আমি ওখানে না মানে কথাটাকে তখন অতটা ভাবিনি। তারপর যখন আবার ধরো 7 মান্থ যখন আমার হলো, তখন কিন্তু একদম কনফার্ম আমার ওই যে আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখলো, দেখে কিন্তু আবারও বললো এই কথাটা। তখন কিন্তু মানে মনের মধ্যে ভেবেছিলাম যে হ্যাঁ হবে হয়তো তাই। আর একটা কথা বলে না, মেয়ের মারা সুন্দরী হয়, তখন কিন্তু আমি অনেক মোটাসোটা তো হয়ে গেছিলাম, আর সত্যি সত্যি দেখতেও কিন্তু অনেকটা সুন্দর হয়ে গেছিলাম। তো সেই কারণে তখন আমি ভাবতাম যে হ্যাঁ মেয়েই হবে। দিয়ে কি হলো জানো তো, আমরা যখন রাজস্থানে ছিলাম তখন ওখানে, এটা দেখো কতগুলো ফুল হয়েছে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই যেই কটা ফুল তোমরা দেখতে পাচ্ছ না পলিথিনে, পলিথিন থেকে খুললে কিন্তু বেশ অনেকগুলো। এখানে একদম যে কম আছে তা কিন্তু নয়। আর যখন ওরকম প্রেগনেন্ট অবস্থাতে আমি আর আমার হাজব্যান্ড প্রায় বিকেলবেলা কিন্তু আমরা হাঁটতে যেতাম, ঘুরতে যেতাম। তখন তো সাইকেলে চড়তাম, জানো তো, তখন তো আর স্কুটি বাইক এই ধরনের কিচ্ছু ছিল না। ও বিকেল বিকেল চলে আসতো, মানে 5টার মধ্যে ডিউটি করে, তারপরে কিন্তু আমরা বেরিয়ে যেতাম। আর তোমাদেরকে বলেছি এর আগে, রাজস্থানে কিন্তু সন্ধে হয় প্রায় 8:30 9টা বাজে। তো অনেকটা সময় আমাদের হাতে থাকতো। দিয়ে ও আমাকে সাইকেলে করে একদিন এরকম ঘুরতে নিয়ে গেছে। যাওয়ার পর ওখানে সেই বাচ্চা হলে দাই মাসি বলে না, রাজস্থানে তো আমরা খুব অজ গ্রামে ছিলাম, মানে বর্ডারে ছিলাম, কিন্তু তারপরে একটা গ্রাম ছিল একদম অজ গ্রাম ওখানে। তো একদিন আমার মনে আছে যে নিয়ে গিয়েছিল আমার হাজব্যান্ড ওখানে, যে ওই দাই মাসির ওখানটাতে অনেক ওনারা না আশীর্বাদ করে দেয় বা কিছু একটা মানে ভালো কিছু বলে। তো একজনের মুখে শুনে আমরা গিয়েছিলাম। তখন ওখানে দেখার পর না, তারা আমাদেরকে খুশি করার জন্য কি বলেছে বলো তো, আমার মনে আছে খুব, যে তোমার তো ছেলে হবে। বন্ধুরা দেখেছো, এই দেখো মাছের ঝোলটা গাঢ় গাঢ়ই হয়েছে, আর ডালটাও কীরকম গাঢ় হয়ে গেল, আম দিয়ে কিন্তু ডাল করেছে, এটাই হবে আজকের লাঞ্চ। আর তারপরে দেখো 15 দিনের কাজ, মানে আমি একদিনেই কিন্তু করে ফেলবো। তো আজকে দুপুরটা আমি রেখেছি, মানে রান্নাবান্নার পরে যে এই সময়টাতে আমাকে আজকে এই কাজগুলো করতেই হবে। আর এই কাজটা 15 দিন অন্তর অন্তর যদি আমরা করি না, তাহলেই কিন্তু চলবে, এর বেশি করার আমাদের একদমই দরকার নেই। আর রান্নাঘরে যে জিনিসপত্র সমস্তই কী করছি 15 দিনে একবার আমি করি, তোমরা কিন্তু আমার সাথেই থেকো। যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম, তো ওই দাইমাসির কাছে গিয়েছি, দাইমাসি আমাকে ধরলো, দেখলো, হাত দিয়ে আমার পেটে এই সেই করে মানে ভুংচুং সমস্ত কিছু করলো, করে বলছে তোমার তো ছেলে হবে। আর আমরা কিন্তু তার আগেই জেনে গেছি যে আমার মেয়ে হবে। যাই হোক উনি বললো, তো আমি আর কিছু মানে বললাম না ওখানটাতে। মানে অনেক আশীর্বাদ টাশীর্বাদ করলো, কিন্তু করার পরে তারপরে টাকা দিল। তো কত টাকা দিয়েছিল আমার সেটা মনে নেই এখন, কিন্তু এই সমস্ত দেওয়ার পর যখন বাড়ি আসলাম তখন মনে হলো যে এই সমস্তই কিন্তু শুধু শুধু এরা মানে ওই যে পয়সা নেওয়ার জন্য মিথ্যে মিথ্যে কথা বলে। তারপর তো ভেবেছিলাম যে ওখানে আমার বেবি হবে, এমন পরিস্থিতি হলো যে আমাকে বাড়ি চলে আসতেই হলো। তখন হচ্ছে আমার 8 মাস, আর 8 ঘাটে বলছে যে পার হতে নেই, কিন্তু কিচ্ছু করার ছিল না, আমাকে 8 ঘাটেই কিন্তু আসতে হয়েছিল। আসার পরে কিন্তু আমি এখানে বলেছিলাম যে সবাইকে আমার কিন্তু মেয়েই হবে, ডক্টর বলেছে। রীতিমতো সেই কথা অনুযায়ী সত্যি সত্যিই কিন্তু আমার মেয়েই হলো। যাই হোক খুব খুশি হয়েছিলাম, সে মেয়ে হোক আর ছেলে হোক, সন্তান তো সন্তানই হয়। সেই মেয়ের জন্য মানে অনেক মানত করেছিলাম, মৃত্যু
মৃত্যুর মুখ থেকে সেই মেয়েকে বাঁচিয়ে এনেছিলাম। সেই গল্পগুলো তোমরা সবাই জানোই, যে সেই মেয়েকে নিয়ে আমি পদে পদে প্রচুরবার কিন্তু বিপদের সম্মুখীন হয়েছি। তবে সত্যি কথা বলতে কখনো কিন্তু আমি আর দ্বিতীয় সন্তানের কথা একবারও আমি মনে ভাবিনি। ভেবেছি এটাই আমার বেঁচে থাকুক, এটাই আমার সুস্থ থাকুক। আর তোমাদেরকে এটাও বলেছি যে আমার হাজব্যান্ডের যে ওরা তো 4 ভাই বোন, প্রত্যেকেরই কিন্তু একটা করে সন্তান, কারো কিন্তু সেকেন্ড কোনো বেবি নেই। তো আমার হাজব্যান্ড মজা করে মাঝে মাঝে বলতো যে ভেবেছিলাম একটা আমি ক্রিকেট টিম বানাবো, নাহলে একটা ফুটবল টিম বানাবো, কিন্তু তোমার জন্য আর আমার হলো না, সেই আশা পূর্ণ হলো না। তাই আমি বললাম না, এ জন্মে তার হলো না, যদি পরও কোনো জন্ম পাও তাহলে ফুটবল টিম বানিও তুমি, আর যদি মেয়ে হয়ে জন্মাও তাহলে বুঝতে পারবে ফুটবল টিম বানানোর কথা মনে আসে কি না। আর আমি তো আমার হাজব্যান্ডকে এমন কথাও বলি যে মানে পরও কোনো জন্ম হলে তোমাকে আমি আমার স্ত্রী রূপে পেতে চাই, আমি হব হাজব্যান্ড আর তুমি হবে স্ত্রী, তাহলে বুঝবে মেয়েদের কষ্ট বা মেয়েদের ফিলিংসগুলো কী হয়। তাই না বন্ধুরা? তাহলে ওরা বুঝতেও পারবে, আমার এটা মনে হয়, কারণ ওরা মেয়েদের ফিলিংস তো একটুও বোঝে না, শুধু মনে করে যে ঘরে নাকি আমরা শুধু খুন্তি নাড়ি আর তার বাইরে কিছু করি না। এই খুন্তি নাড়ার কথাটা আমার হাজব্যান্ডও কিন্তু আমাকে খুব বলে। যাই হোক বন্ধুরা, আমি কিন্তু সমস্তটাই তোমাদেরকে মজা করে বলে দিলাম, কিছু আর রেখে ঢেকে কিন্তু আমি তোমাদের সাথে বলিনি। আর আমার সমস্ত কথা তোমাদের সাথে শেয়ার করতে আমার মানে নিজেরও ভীষণ ভালো লাগে, আর মনে হয় তোমরাও আমাকে খুব ভালোভাবে বোঝো। তো অনেক ভালোবাসা আমার সমস্ত মিষ্টি বন্ধুদেরকে। আর এই দেখো 15 দিন অন্তর একবার করে শুধুমাত্র কিন্তু পরিষ্কার করতে হবে। এই আধ ঘন্টা হাতে সময় নিয়ে এগুলো করলেই কিন্তু আমাদের হয়ে যাবে একদম রান্নাঘর পরিষ্কার। আমি তো রোজ এগুলো করতে পারি না, তোমরা দেখতেই পাও। অনেকেই বলে 2 মিনিট 1 মিনিট করে, আমার হয় না, যেহেতু আমি ব্লগ করি না, ব্লগ না করলে কিন্তু আমার আবার হয়ে যেত যে 2 মিনিট 1 মিনিট করে এগুলো সরিয়ে নাড়াতে উঠাতে রাখতে, এগুলো করতে গেলে টাইম লেগে যায়, তাছাড়া আর কিছু না, মানে ক্যামেরা অন করে। আর এগুলো দেখেছো, এগুলোকেও আমি পরিষ্কার করে দিলাম। আর এই যে তেলের বোতলগুলো, এগুলোকেও সমস্ত দেখো অনেক দিন হয়েছে এটা পরিষ্কার করি না, তো কীরকম তেল কিন্তু ভিজে গেছে একদম। আর এই লিকুইডটা আমি আবার বানাবো, তো তখন কিন্তু আমি শেয়ার করবোই আমার কাছে যারা চেয়েছো। তো এর আগে একটা ভিডিওতে আমার ভুল হয়ে গেছে, আমি বলেছিলাম যে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও, কিন্তু সেদিন আমি স্ক্রিনে দিতেই ভুলে গেছিলাম, জানো তো। ভয়েসটা আগে দিয়েছিলাম আর স্ক্রিনে লেখাটা পরে দেবো বলে ভেবেছিলাম, কিন্তু সেটা অ্যাড করাতে আমার ভুল হয়ে গেছে। যাই হোক, আমি আবার দেবো তোমাদেরকে। আর এরপর ভেবেছি আমি মুখেও বলে দেবো, স্ক্রিনেও দিয়ে দেবো বা ডেসক্রিপশনে দিয়ে দেবো, তাহলে তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আর কালকে মুন আমাকে কমেন্টস করেছে, এত সুন্দর, সত্যি মনটা না ভরে যায়। ও লিখেছে যে সবথেকে ভালো লাগে তোমার মধ্যে কোনো অহংকার নেই, আর তোমার কথা শুনে বোঝা যায় তুমি কত ভালো মনের মানুষ, সারা জীবন তুমি সুস্থ থেকো, ভালো থেকো। এই যে সুস্থ থেকো ভালো থেকো, এটা ও মন থেকে বলেছে, এটা কজনা পায় বলো। আমার এত ভালো লেগেছে মুন, অনেক ভালো থেকো, অনেক আশীর্বাদ আমারও তোমার জন্য রইল, মন থেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব সুন্দরভাবে সংসার করো, আর আমার পাশে থেকো, আমাকে এইভাবে সাপোর্ট করো, কারণ তোমাদের এই যে সুন্দর সুন্দর লেখায় কিন্তু আমি অনেক উৎসাহ পাই। আর ভিডিও বানাতে যে নতুন আমি তোমাদেরকে রেগুলারই দিই, এটা কিন্তু শুধুমাত্র তোমাদের কথা ভেবেই, নাহলে কখন যেন কোথায় আমার এনার্জিটা একটু করে হারিয়ে যায়, কিন্তু তোমাদের এই কথাবার্তাতে আমার কিন্তু আবার সেই এনার্জিটা আমি ফিরে পাই। তো অনেক ভালোবাসা তোমাকে, ভালো থেকো। আর এই সমস্ত ফাঁকা জিনিসগুলো আমি রেখে দিলাম যে পরে ওর মধ্যে আবার ভরে রাখবো। একবারে কাজটা করতে এসেছি তো গুছিয়ে কাজটা করেই নিই। প্রথমে ভেবেছিলাম যে না, ফাঁকা ডিব্বাগুলো রাখবো না, তারপরে ভাবলাম না, কাজগুলো কমপ্লিট করে রাখাই আমার মনে হয় ভালো। আর এইভাবে আমি টিস্যু দিয়ে দিই, আগে আমি দিতাম না, আমাকে চৈতালি বলেছিল টিস্যু দিয়ে দেবে, তাহলে তেলটা পরিষ্কার করতে অনেকটা সুবিধে হয়। আর তারপর থেকে কিন্তু আমি এরকম টিস্যু দিয়ে দিই। তো তোমাদের থেকে আমরাও অনেক কিছু শিখি। আর চৈতালির কী হলো জানি না, ওদিকে পায়েলেরও কী হয়েছে জানি না, তারপরে হাসিবাকেও আমি, এদেরকে অনেকবার আমি খুঁজছি, কোথায় গেলে তোমরা, কি জানো, তোমরা আমাকে কেন কমেন্টস করছো না, আমি কিন্তু তোমাদের সবাইকে মিস করছি। আরও যারা আছো আমাকে কমেন্টস করছো না, তোমাদের সবাইকে কিন্তু আমি মিস করি বন্ধুরা। তোমরা কিন্তু একটু কমেন্টস আমার সাথে করো। আর রূপা দিদিভাই, তোমার কি খবর? তুমি তো আবার আমাকে বলো যে খবর না নিলে তোমার অভিমান হয়। আমি কিন্তু এর আগেও একদিন ব্লগে তোমার নাম নিয়েছি, তুমি কিন্তু আর আমাকে কমেন্টস করছো না। আর রান্নাঘরটাকে বেশ ভালোভাবে পরিষ্কার করে সমস্ত
খাবার টাবার টেবিলের ওপরে কিন্তু আমি রেখে ভাতের হাঁড়ি টাড়ি সমস্ত রেখে দিয়েছি। তারপরে এবার নিচে একটু কাজ আছে, 12টা বেজে গেছে কিন্তু কাজ করতে করতে। আজকে কিন্তু রোদ উঠছে আর পড়ছে, আমি শুধু ঠাকুরকে ডাকছি আর বলছি আমার কাজটা হয়ে যাক, তারপরে রোদ উঠিস, এর মধ্যে কিন্তু আর রোদটা আসিস না। যাই হোক, রোদটা এখনো আসেনি, ছায়া ছায়া একটু কাজ করে নি, 12টার জলে কিন্তু হালকা করে রোদটা চলেই আসে। আর বিনা পানি দিদিভাইয়ের জানো তো 55 বছর বয়স। দিদিভাই কিন্তু একটা স্কুল টিচার। আর দিদিভাইয়ের হয়তো অনেকটা লেটে বিয়ে হয়েছিল, তার জন্য দিদিভাইয়ের মেয়ে হচ্ছে আমার মেয়ের থেকে ছোট, মানে এই বছর 12 ক্লাস দিয়েছে, ও পাস করবে। দিদিভাই ভীষণ ব্যস্ত, আবার দিদিভাই নাকি টিউশন নিয়েছে এর মধ্যে, মানে একদমই সময় পায় না। তার উপরে আবার দিদিভাই টিউশন নিয়েছে, মানে স্কুল থেকে এসেই মনে কোনো রকমের নাকে মুখে গুজেই আবার টিউশন পড়ায়। এখন বাড়িতে পড়ায় না, কোথাও যায় তা আমি জানি না। যাই হোক দিদিভাই, তুমি তোমার শরীরের যত্ন নিও, সাবধানে থেকো, কারণ তোমার এই বয়সে বেশি পরিশ্রম কিন্তু তুমি নিতে পারবে না, তাই সাবধানে বুঝে শরীর বুঝে কাজ করবে সব সময়। আর তুমি একটু জল বেশি করে খেও, খাবার দাবার খেও, কারণ দাদাভাই আবার বাড়ি থাকে না, দিদিভাই এক জায়গায় থাকে মেয়ে নিয়ে, দাদাভাই থাকে আর এক জায়গায়, মানে সে আর এক জায়গাতে জব করে। তো যাই হোক, দিদিভাই অনেক ভালোবাসে, দিদিভাই আমাকে সময় পেলেই কিন্তু খুব সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টস করে। তো আই লাভ ইউ দিদিভাই, অনেক ভালো থেকো। আর রিনির রেজাল্টের কী খবর জানিও কিন্তু রেজাল্ট বেরোনোর সাথে সাথে। খুব ভালোভাবে বন্ধুরা, এখানে ঘষে মেজে না নিলে আমার একদম মন থেকে শান্তি পাই না। দেখেছো এখানটার মধ্যে প্রচুর তেল থাকে না, চিমনির এই যে কী বলে এটাকে, ঢাকনাটা, যাই হোক আমি নাম জানি না। তো এটাকে এইভাবে ঘষে মেজে দেখো একদম শুকিয়ে মুছে নিয়েছি ভালোভাবে। তেলের কন্টেনার মানে যেটা বেরোয় সেটা দেখো কত ছোট না, এত বড় একটা চিমনির। যাই হোক দেখো, খুব ভালোভাবে ঘষে অনেকক্ষণ ঘষে ঘষে রোগড়ে রোগড়ে করেছি, এর থেকে বেশি কিন্তু আর পরিষ্কার হয় না। দীর্ঘ বছর ধরে ব্যবহার হলে জিনিসটা কিন্তু এরকম হয়ে যায়। তো এটাকে আমি এখন আটকে সেট করে নিচ্ছি। আর এই জায়গাটা আটকাতে না আমার ভীষণ ভাল লাগে, জানি না কেন। এটা মানে এরকম চিমনি যাদের আছে তারা বলতে পারবে যে তোমাদেরও কি ভালো লাগে কি না। আর নিচের চিমনিটা তো অনেক পুরনো, সেটা কিন্তু একটা পুরনো মডেলের। আর একদমই নিচের চিমনিটা তো রান্নাও করছি না বন্ধুরা, মানে নিচের কিচেনে। তো ভেবেছিলাম যে মাঝে মাঝে করব, কিন্তু ইচ্ছে আর করে না, জানো তো, নিচের কিচেনটাতে আর ভালো লাগে না করতে। ওপরের কিচেনটা খোলামেলা, তো এখানে কাজ করতে কিন্তু অনেক সুবিধে। আর দেখো এই ম্যাগনেটটা তোমাদের বলেছিলাম একটা হারিয়ে দিয়েছিল, আমাকে আবার এনে দিয়েছে ওই যে বলে না, মানে সার্ভিসিংয়ের যে ছেলেটা আসে সেই। তো একদম পরিষ্কার করে নিলাম। আর এইটা থাকলে আমার খুব শান্তি, মানে 15 দিন আর আমাকে চিমনির জন্য একটু হাত দিতে হবে না। 15 দিন পর আমি আবার কিন্তু ডিপ ক্লিন এইভাবে না করতে পারলেও উপর দিয়ে কিন্তু আমি পরিষ্কার করে নিই। তারপর তো সার্ভিসিংয়ের লোক থাকবেই, তাদেরকে দিয়ে তো করাতেই হবে, নাহলে চিমনির ভেতরে যে পার্টসপত্র তাহলে কিন্তু ভালো থাকবে না। তো আমার কিচেন যেরকমই হোক না কেন, আমার কাছে মনে হয় যেন একটা ভীষণ শান্তির জায়গা। তো কিচেনটাকে দেখো একদম এইভাবে পরিষ্কার করে দিলাম। আর দুপুরে যা যা খাবার হয়েছে সেগুলো কিন্তু আমি এখন খাবো। আর আজকের মতন এই পর্যন্ত, টাটা।